হ্যালো গাইজ, গ্রিন এডুকেশন বাই আশিস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আজকের নতুন ভিডিওতে। আজকে আমরা ক্লাস 9 এর থার্ড সামেটিভের 19 নম্বর সেট সাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের যে পার্ট 2 যে বড় কোশ্চেন, সেই বড় কোশ্চেনের সমাধান আজকে নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, চলো শুরু করা যাক। দেখো, 3 এর এক দাগে কি বলেছে, আর আমরা যে 1 আর 2 দাগের যে কোশ্চেন মানে পার্ট 1 এর যে ভিডিও সেটা অলরেডি আপলোড করে দিয়েছি 19 নম্বর সেটের। আর 19 নম্বর সেটে আজকে আমরা যেহেতু বড় কোশ্চেন করছি তাই 3 দাগ থেকে শুরু করা আছে। ঠিক আছে, তাহলে 3 এর এক দাগ। আর ভিডিও শুরুতেই বলে রাখি, যারা পিডিএফ চাও তারা অবশ্যই করে টেলিগ্রামে লিংক দেওয়া আছে ডেসক্রিপশনে। ঠিক আছে, সেই টেলিগ্রামে জয়েন হয়ে যাও এবং সেখানে আমরা আপলোড করে দেবো। ঠিক আছে, সেখান থেকে ডাউনলোড করে নেবে পিডিএফ। দেখো, একটি ব্যবসায়ী এক প্রকার চা ৮০ টাকা প্রতি কিলো দরে যদি বিক্রি করে তাহলে 20% ক্ষতি হয়। অপর এক প্রকার চা যদি 200 টাকা প্রতি কিলো দরে বিক্রি করে তাহলে 20% লাভ হয়। এই দুই প্রকার চা কি অনুপাতে মেশালে এবং সেটা যদি 150 টাকা করে বিক্রি করে তাহলে তার 25% লাভ হবে, তাই তো? তাহলে এইভাবে সহজে লেখা যাবে যে প্রথম প্রকার চা প্রথম প্রকার চা লেখো যে ৮০ টাকা প্রতি কেজি দরে ৮০ টাকা প্রতি কেজি দরে বিক্রি করলে ৮০ টাকা প্রতি কেজি দরে বিক্রি করলে 20% ক্ষতি হয়। অর্থাৎ প্রতি কেজি চায়ের ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হবে ৮০ ইন্টু ১০০/৮০। কত হবে না ১০০ টাকা। এবার দ্বিতীয় প্রকার চা। দ্বিতীয় প্রকার চা কত টাকা না ২০০ টাকা প্রতি কেজি দরে বিক্রি করলে 25% লাভ হয়। অর্থাৎ প্রতি কেজি চায়ের ক্রয় মূল্য কত হবে না প্রতি কেজি চায়ের ক্রয় মূল্য হবে ২০০ ইন্টু কত ১০০/25% লাভ, তার মানে ১২৫। ২৫ দিয়ে কাটলে ৪, ২৫ দিয়ে কাটলে ৫, ৫ দিয়ে কাটলে ৪০, মানে ১৬০ টাকা। এবারে যখন দুই প্রকার চা মেশানো হচ্ছে তখন সেটা মিশ্রিত চা হয়ে গেল। তাহলে লিখছি মিশ্রিত চা। মিশ্রিত চা ১৫০ টাকা প্রতি কেজি দরে বিক্রি করলে 25% লাভ হয়। অর্থাৎ প্রতি কেজি মিশ্রিত চায়ের ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হবে ১৫০ ইন্টু ১০০/১২৫। তাহলে ২৫ দিয়ে কাটলে ৪, ২৫ দিয়ে কাটলে ৫, ৫ দিয়ে কাটলে ৩০, মানে ১২০ টাকা। এবার দেখো, এবার যেহেতু বলেছে কত অনুপাতে মেশাতে হবে তাই ধরি প্রথম প্রকারের x কেজি চায়ের সাথে দ্বিতীয় প্রকারের চা y কেজি
মেশানো হলো। তাহলে অতএব মিশ্রিত চা কতটুক? x প্লাস y কেজি। এখন শর্তে প্রথম প্রকার কত কেজি কত কেজি নিয়েছি? x কেজি। দাম কত ক্রয় মূল্য? 100 টাকা করে। তার মানে 100 কেজি মানে 100 টাকা করে x কেজির দাম কত? 100x প্লাস 160 টাকা করে y কেজির দাম। তাহলে কত হবে? 160y ইকুয়ালস টু কত হবে? 120 টাকা করে x প্লাস y কেজির দাম। এটাও ক্রয় মূল্য, এটাও ক্রয় মূল্য। এটা মিশ্রিত চায়ের একবারে এভারেজ ক্রয় মূল্য এত। আর এখানে দুটো আলাদা আলাদা করে। তাহলে দুটো নিশ্চয়ই সমান হবে ক্রয় মূল্য। তাই যদি হয় তাহলে 100x প্লাস 160y ইকুয়ালস টু কত হবে? 120x প্লাস 120y। তাহলে 120x minus 100x equals to 160y minus 120y। তাহলে এখান থেকে হয়ে যাবে 20x equals to 40y। তাহলে x by y সমান সমান কত? 40/20। কাটাকুটি করলে 2 নিচে 1। তাহলে কত অনুপাতে মেশাতে হবে? না x by y পাচ্ছি 2/1। তাহলে x is to y কত? না 2:1। তাহলে উত্তর লিখতে হবে অতএব প্রথম প্রকার চা ও দ্বিতীয় প্রকার চা 2:1 অনুপাতে মেশালে যদি 150 টাকা প্রতি কিলোগ্রাম দরে বিক্রি করা হয় তাহলে তার 25% লাভ হবে। এটা উত্তর দিয়ে অতএব লিখে দেবে। নেক্সট দেখো, এই অঙ্কটা একটু আমি করে রেখেছি, কেননা এখানে কম্পাস ব্যবহার করতে হয়। তার জন্য যেহেতু এটা খাতা কলম নয়, তাহলে এখানে একটু সমস্যা হয়। ওই জন্য আমি এটা একটু আগেই করে রেখেছি। দেখো, সংখ্যা রেখার √5 স্থাপন করো। √5 মানে আমরা কি জানি? যদি পিথাগোরাসের সূত্র অনুযায়ী বলা হয়, তাহলে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ারটাকে আমরা অতিভুজ ধরি। সেই অতিভুজের মান কি করে পাবো? √2a² প্লাস 1 এর স্কয়ার লিখতে পারি। তার মানে এখানে যেকোনো একটা লম্ব, যেকোনো একটা ভূমি। তাহলে আমরা আমাদের যে ছবি এঁকেছি সেই ছবিতে আমরা ভূমিটা নিয়েছি কত? না আমরা সেই ছবিতে ভূমিটা নিয়েছি আমরা 2 একক, 2 একক। আর আমরা লম্বটা কত নিয়েছি? লম্বটা নিয়েছি আমরা 1 একক। ঠিক আছে? এবার যদি আমি নামকরণ যেহেতু আমি করিনি, নামকরণ করে দিই। A, এটা B, আর এই পয়েন্টটার নাম দিলাম আমি C, আর এই যে বিন্দুটা, এই বিন্দুটার নাম দিলাম আমি R। তাহলে দেখো ছবিটা কি করে আঁকা হয়েছে। প্রথমে একটা সংখ্যা রেখা তুমি দাগ দিয়ে স্কেলের সাহায্যে মাপ নিয়ে একটা সংখ্যা রেখা টানবে। সেখানে 0 থেকে এখানে কতগুলো দাগ টেনে নেবে, যেটা মাইনাস থেকে শুরু করে প্লাসের দিকে আছে। দুই দিকে অবশ্যই তীর চিহ্ন দেবে। দুই দিকে তীর চিহ্ন দেওয়ার পরে এবারে যেকোনো একটা হয় 2 একক নাও অথবা 1 একক নাও। তো আমি এখানে 2 একক নিয়েছি। a b এর মান, এই যে এটা হচ্ছে b পয়েন্ট, এটা কত পয়েন্ট? না এটা আমাদের b পয়েন্ট, আর এই পয়েন্টটা আমাদের r পয়েন্ট। তাহলে a থেকে b এর ভ্যালু কত? না এখানে লিখে দেবে পাশে a b কত? a b আমাদের 2 একক। আর b বিন্দুতে এই 2 একক নেওয়ার পর b বিন্দুতে কি করা হয়েছে? একটা 90 ডিগ্রি অঙ্কন করা হয়েছে স্কেল কম্পাসের সাহায্যে। 90 ডিগ্রি অঙ্কন করার পরে আমরা কি করলাম? যে 1 এককের মানটা নিলাম সেটা হচ্ছে এই লম্বের উপরে 1 এককের মানটা আমরা কেটে দিলাম। তাহলে আমরা এখান থেকে বলতে পারি সিবি এর মান কত? সিবি এর মান 1 একক। কারণ আমরা এটা 1 একক কেটেছি। তাহলে যেহেতু আমরা √5 বের করেছি, তাহলে 2 আর 1 কাটতে হবে, সেহেতু 2 একক আর 1 একক নিয়েছি। যাতে করে আমাদের যে অতিভুজ পেয়েছি আমরা এসি, সেই এসির মানটা আমাদের কত হলো? না √5 হলো। √5 একক। এটা কিভাবে হলো? পিথাগোরাসের সূত্র অনুযায়ী। ঠিক আছে? যেহেতু এটা কত? এটা আমাদের 90 ডিগ্রি এঁকেছি। এটা 90 ডিগ্রি আঁকাতে তাহলে এসি কত হয়ে গেল? √5। এবারে √5 হওয়ার পরে এই O বিন্দু থেকে কাটা কম্পাস ধরে আমাদের এই এসির মাপ নিয়ে আমরা কি করলাম? একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, যেটা সংখ্যার উপরে কোন বিন্দুতে মিশেছে? আর বিন্দুতে মিশেছে। তাহলে অতএব AR এর মান কত? সরি AR, হ্যাঁ AR। AR এর মান কত? AR এর মানও আমাদের √5 একক। ঠিক আছে? এটাই আমাদের সংখ্যা রেখার উপরে √5 এর মানের আঁকানো হলো। এবার যদি তুমি দেখাতে চাও যে এটা √5 কি করে আসলো, তাহলে এপাশে দেখাতে পারো, না দেখালেও কোনো সমস্যা নেই। যে যেহেতু কোণ ABC ইকুয়ালস টু কত? 90 ডিগ্রি। তাহলে অতএব ত্রিভুজ ABCA এর থেকে
বলা যায়, কি বলা যায় না এসি সমান সমান রুট ওভার অফ এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার। এবারে এসির মান কত, এবির মান কত, এবির মান 2 এর স্কোয়ার, এর মান 1 এর স্কোয়ার, তাহলে ইকুয়ালস টু কত হবে রুট 5 হবে। এটা তুমি দেখাতেও পারো না দেখাতেও পারো, কোনো সমস্যা নেই। চলো নেক্সট দেখো 4 এর 1 দাগ কি বলছে এক্স এফ অফ এক্স বলে দিয়েছে, এফ অফ এক্স কত বলেছে না এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 2ax প্লাস বি। আর জি অন অফ এক্স কত বলেছে, জি অন অফ এক্স বলেছে এক্স প্লাস ওয়ান। জি টু অফ এক্স কত বলেছে, জি টু অফ এক্স বলেছে এক্স প্লাস টু। এবার বলো যেহেতু এর আমাদের উৎপাদক বলেছে, সে যাই করি না কেন আমাদের জি অন অফ এক্স কত বের করতে হবে আমাদের জিরো। এর জিরো বের করলে এখান থেকে আমরা এক্স এর ভ্যালু পেয়ে যাব। তাহলে এক্স প্লাস ওয়ান যদি জিরো হয় তাহলে আমরা বলতে পারি এক্স এর মান কত না মাইনাস ওয়ান। সেম ভাবে জি টু অফ এক্স এর মান যদি আমরা জিরো করি তাহলে এখান থেকে আমরা এক্স এর ভ্যালু পেয়ে যাব। তাহলে এক্স প্লাস টু ইকুয়াল যদি জিরো হয় তাহলে এক্স এর ভ্যালু কত হবে না মাইনাস টু। তাহলে এখানে এফ অফ মাইনাস ওয়ান এর মান বের করতে হবে, এফ অফ মাইনাস ওয়ান এর মান কত হবে না অ্যাকচুয়ালি হবে জিরো। তাহলে সেখান থেকে আমি বলতে পারি, কি বলতে পারি মাইনাস ওয়ান এর কিউব প্লাস থ্রি ইন্টু মাইনাস ওয়ান তার স্কোয়ার প্লাস টু এ ইন্টু মাইনাস ওয়ান প্লাস বি ইকুয়ালস টু জিরো। তাহলে এখান থেকে পাবো মাইনাস ওয়ান প্লাস থ্রি মাইনাস টু এ প্লাস বি ইকুয়ালস টু জিরো। তাহলে এখান থেকে পাবো কত টু এ মাইনাস বি ইকুয়ালস টু কত না প্লাস টু। এটা আমাদের 1 নম্বর সমীকরণ। আর এফ অফ মাইনাস টু যদি এটা নেওয়া হয়, এটা যদি জিরো করা হয় তাহলে এখানে পাবো মাইনাস টু এর কিউব প্লাস থ্রি ইন্টু মাইনাস টু এর স্কোয়ার প্লাস টু এ ইন্টু মাইনাস মাইনাস টু প্লাস বি ইকুয়ালস টু জিরো। তাহলে এখান থেকে পাবো মাইনাস এইট প্লাস টুয়েলভ মাইনাস ফোর প্লাস বি ইকুয়ালস টু জিরো। তাহলে এখান থেকে আমি বলতে পারি আচ্ছা এটা ফোর এ হবে। তাহলে এখানে বলতে পারি ফোর এ মাইনাস বি ইকুয়ালস টু কত হবে না ফোর এ মাইনাস বি ইকুয়ালস টু আমাদের হয়ে যাবে কত না ফোর। এটা আমাদের 2 নম্বর। এবার যেহেতু আমরা এক আর দুই সমাধান করে এ আর বির মান পাবো, তাহলে যেহেতু দেখো এটাও সেম আছে এটাও সেম আছে, তাহলে এখান থেকে আমি এই দুটো কি করব না যদি বিয়োগ করি তাহলে আমাদের মান পাওয়া যাবে। তাহলে আমি এখন লিখছি 2 নং বিয়োগ 1 নং করি, ঠিক আছে মানে 2 থেকে 1 বিয়োগ করি। যদি বিয়োগ করা হয় তাহলে পাবো ফোর এ মাইনাস বি, এর থেকে পাবো মাইনাস টু এ মাইনাস বি ইকুয়ালস টু কত ফোর মাইনাস টু। তাহলে এখান থেকে আমি পাচ্ছি টু এ ইকুয়ালস টু কত না টু। তাহলে এ ইকুয়ালস টু কত পাচ্ছি না ওয়ান। এ ইকুয়ালস যদি ওয়ান পাওয়া যায় তাহলে এখন এক নং থেকে যদি দেখি তাহলে পাবো যে বি ইকুয়ালস টু কত, বি ইকুয়ালস টু পাওয়া যাবে টু এ মাইনাস টু। তাহলে টু ইন্টু ওয়ান মাইনাস টু, তাহলে কত আছে দুই বিয়োগ দুই ইকুয়ালস টু জিরো। তাহলে অতএব নির্ণয় সমাধান লিখে দেবে, অতএব নির্ণয় সমাধান এ ইকুয়ালস টু ওয়ান বি ইকুয়ালস টু জিরো, এটা লিখে দেবে। দেখো নেক্সট 2 দাগ বলেছে এত দুটি উৎপাদক এত এত হলে পি ও আর এর মধ্যে সম্পর্ক কি। তাহলে যদি আমি দেখি এফ অফ এক্স কত বলেছে, এফ অফ এক্স বলেছে পি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস আর। তারপরে জি অন অফ এক্স কত বলেছে এক্স মাইনাস টু। জি টু অফ এক্স কত বলেছে এক্স মাইনাস হাফ। এবারে যদি এখান থেকে আমরা জি অন অফ এক্স জিরো করি তাহলে এক্স এর মান পেয়ে যাব কত পাবো না এক্স ইকুয়ালস টু আমাদের পেয়ে যাব টু পেয়ে যাব। এখান থেকে যদি আমরা জি টু অফ এক্স যদি জিরো করি তাহলে আমরা এক্স এর মান পেয়ে যাব কত না হাফ পেয়ে যাব। তাহলে আমাদের এফ অফ এক্স, এফ অফ যদি টু বের করি তাহলে কত পাবো পি ইন্টু টু এর স্কোয়ার, পি ইন্টু টু এর স্কোয়ার প্লাস ফাইভ ইন্টু টু প্লাস আর ইকুয়ালস টু কত হবে জিরো হবে।
তাই যদি হয় তাই কেন হবে? কারণ এখানে বলেছে উৎপাদক, উৎপাদক মানে পি অফ 2 এর ভাগশেষ কত থাকবে? 0। তাহলে এখান থেকে আমি বলতে পারি 4p প্লাস 10 ইকুয়ালস প্লাস কত না আর ইকুয়ালস টু কত 0। এটা আমাদের 1 নম্বর থাকলো। এরপরে এফ অফ মাইনাস মাইনাস নয় সরি এফ অফ হাফ এর মানটা কত বেরোবে? এর মানটাও 0 হবে। তাহলে পি ইন্টু হাফ এর স্কোয়ার প্লাস 5/2 5/2 কেন 5 ইন্টু 1/2 করলে 5/2 প্লাস আর ইকুয়ালস টু কত 0। তাহলে এখান থেকে কত পাবো? না এখান থেকে পাবো, দেখো 2 দুগুণে 4 হয়ে যাবে, মানে p/4 যদি আমি লসাগু করে দিই একবারে তাহলে পাবো p প্লাস এখানে হবে 10 প্লাস 4r ইকুয়ালস টু কত 0। এটা আমাদের 2 নম্বর। এবারে 1 আর 2 থেকে যদি তুলনা করি, 1 ও 2 তুলনা যদি করি আমি, দুটোর ভিতরেই 10 10 আছে তাই না? তা আমি একবার লিখে দিই 4p প্লাস 10 প্লাস r ইকুয়ালস টু কত হবে? p প্লাস 10 প্লাস 4r। তাহলে এখান থেকে 10 10 কাটবে, তাহলে 4p মাইনাস p করলে কত 3p ইকুয়ালস টু 4p মাইনাস r করলে 3r। তাহলে 3 3 দুপাশ থেকে কাটবে, তাহলে p ইকুয়ালস টু কত পাবো না r। এটাই আমাদের এদের ভিতরে সম্পর্ক। চলো নেক্সট দেখো, এরপরে বলেছে উৎপাদক বিশ্লেষণ 5 এর 1 দেখ। দেখো কি দিয়েছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই সরি প্লাস ওয়াই মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স, এটা আমাদের দিয়েছে। তাহলে এখান থেকে আমি কি করতে পারি? এখান থেকে আমি করতে পারি এখান থেকে এক্স কমন নিতে পারি। এক্স কমন নিলে কি থাকবে? এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস এটা থাকবে কি ওয়াই মাইনাস এটা যদি কমন নিই, এক্স কমন নিলে এক্স প্লাস ওয়ান। এবার যদি আমরা ওয়াইটাকে আমরা যদি দ্বিঘাত সমীকরণের আকারে মতো করে ধরি, যে ওয়াইটাকে আমরা রাখছি চলরাশি আর এই এক্স এর পার্টটা রাখছি আমরা ধ্রুবক, তাহলে বলতেই পারি যে এটা দেখতে এরকম এ ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস সি, দেখতে এরকম। তাহলে এ আর সি এর গুণফলটাই আমাদের বি এর আকারে আনতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পারি যে বি বি কত এখানে 1, তার মানে এটাকে 1 করতে হবে। তাহলে এখান থেকে এভাবে করা যাবে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু প্লাস ওয়ানের জায়গায় কি লিখতে পারি? ওয়ানের জায়গায় লিখতে পারি আমরা এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার কোথা থেকে আসলো? এই এক্স আর এই এক্স এর গুণফল থেকে এক্স স্কোয়ার আসলো মাইনাস এবারে এইটার আর এইটার এই পার্টের আর এই পার্টের গুণফলটা যদি নিই তাহলে আমাদের হয়ে যাবে মাইনাস এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান। এটা করলে আমাদের কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আসবে আর এখান থেকে মাইনাস ওয়ান, তাহলে প্লাস ওয়ান হয়ে যাবে আর মাইনাস এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার কেটে যাবে, ওয়ান থাকবে ইন্টু কত ওয়াই মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান। তাহলে এখান থেকে এই যদি এবার গুণ করে দিই এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান ওয়াই মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান। তাহলে এবার এই দুটো থেকে কি কমন যাচ্ছে? না এক্স ওয়াই কমন যাচ্ছে। এক্স ওয়াই কমন নিলে এখানে পড়ে থাকছে ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়ান। তাহলে যদি আমি একবার লিখে দিই এক্স ওয়াই মাইনাস ওয়াই আর এখান থেকে এক্স ওয়াই কমন নিলে প্লাস প্লাস এক্স এক্স ওয়াই হুম ঠিক আছে। আর এখান থেকে কি কমন যাচ্ছে? এক্স প্লাস ওয়ানটা আমার দুপাশ থেকেই কমন যাচ্ছে। তাহলে মাইনাস আমার যদি এখান থেকে আমি কমন নিই তাহলে এক্স প্লাস ওয়ানটা আমি কমন নেব। কমন নিলে কি পড়ে থাকবে? এখানেও গুণ করলে এক্স ওয়াই মাইনাস ওয়াই পড়ে থাকবে আর এখান থেকে মাইনাস এক্স পড়ে থাকবে মাইনাস এক্স প্লাস মাইনাস এখান থেকে ছিল মাইনাসই ছিল
এটা মাইনাসে ছিল। এখানে প্লাস হবে, কারণ যখন আমি এই পার্ট আর এই পার্ট থেকেই মাইনাসটা কমন নিলাম, তখন আমার এখানে প্লাস হবে। হ্যাঁ, তখন এই প্লাস এক্স পড়ে থাকবে শুধু। তাহলে এবার দেখো, এবারে আমরা কি পাচ্ছি, এক্স ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়ান পাচ্ছি একটা, আর একটা কত পাচ্ছি, এক্স ওয়াই মাইনাস ওয়াই প্লাস এক্স, এই পাচ্ছি আর একটা। তাহলে এটাই আমাদের অ্যান্সার। তাহলে নির্ণয় উত্তর বলে অবশ্যই করে লিখে দেবে, নির্ণয় উত্তর এত। তারপরে দেখো 5-2 দাগ, বলেছে এক্স কিউব বাই 64, তাই তো? তার মানে এক্স এক্স বাই 4 এর কিউব লিখতে পারি এটাকে, মাইনাস এটা 4 বাই এক্স এর কিউব লিখতে পারি আমি। লেখার পরে এবার এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা যদি বসানো হয়, তখন কি হবে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার বাই 16 প্লাস এ বি, এ বি মানে এক্স বাই 4 ইন্টু সরি এক্স বাই 4 ইন্টু 4 বাই এক্স, এক্স বাই 4 ইন্টু 4 বাই এক্স প্লাস কত না 16 বাই মানে এক্স স্কোয়ার মানে যেটা আমাদের বি স্কোয়ার। এবারে এটা যেমন আছে তেমন থাকলো, এটাকে যদি দেখি এভাবে লেখা যাবে, এক্স বাই 4 তার হোল স্কোয়ার আর প্লাস 4 বাই এক্স তার হোল স্কোয়ার প্লাস এটাকে এটা কাটাকুটি করে আমাদের থাকবে কত 1। তা 1টাকে আমরা লিখতে পারি প্লাস 2 ইন্টু 1, ঠিক আছে, 2 ইন্টু 1 মাইনাস 1 লিখতে পারি। এবারে এটাকে লিখতে পারি এইভাবে, এক্স বাই 4 মাইনাস 4 বাই এক্স, আর এখানে এক্স বাই 4 এর স্কোয়ার প্লাস 4 বাই এক্স এর স্কোয়ার, এখানে 2 প্লাস 2 ইন্টু 1 মানে 2 ইন্টু 1 এর বদলে আবার এক্স বাই 4 ইন্টু 4 বাই এক্স লেখা যাবে মাইনাস 1। তাহলে আমি বলতে পারি এখানে আমি পাচ্ছি কি এইটা, আর এখানে পাচ্ছি এক্স বাই 4 প্লাস 4 বাই এক্স তার হোল স্কোয়ার মাইনাস 1। তাহলে তারপরের লাইনে কি লিখতে হবে, এক্স বাই 4 প্লাস 4 বাই এক্স এটা তো থাকলো, আর এপাশে দুটো ভেঙে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা যদি ফেলানো হয়, তাহলে কি পাবো, এক্স বাই 4 প্লাস, আচ্ছা এটা এটা প্রথমে এটা মাইনাস ছিল, প্রথমটা মাইনাস ছিল, মাইনাস ছিল 4 বাই এক্স, আর এটা ছিল এক্স বাই 4 প্লাস 4 বাই এক্স মাইনাস 1 স্কোয়ার, মানে প্লাস 1 একটা হবে, আর একটা হবে এক্স বাই 4 প্লাস 4 বাই এক্স, আর একটা হবে মাইনাস 1। তারপরে দেখো লেখচিত্রের সাহায্যে সমাধান করো। এই অঙ্কটাই আমি যেটা দেখলাম সেটা ভুল আছে একটু। এখানে দেখো, এখানে এক্স এর যে সহগ সেটা অজ্ঞাত রাশি আছে, আর যখন লেখচিত্রের সাহায্যে আমরা সমাধান করি মানে যখন আমরা গ্রাফে বসাই, তখন আমাদের এক্স এবং ওয়াই এর নির্দিষ্ট মান দরকার হয়, যেটা বাস্তব মান দরকার হয়। কিন্তু এখানে কোনো মান দেওয়া না থাকায় আমরা লেখচিত্রের সাহায্যে এটা সমাধান করতে পারবো না। এটা একমাত্র কিসের সাহায্যে সমাধান সম্ভব, অপনয়ন, বজ্রগুণন, পরিবর্ত, তুলনা, ঠিক আছে, এই সমস্ত মেথডের সাহায্যে আমরা এটাকে সমাধান করতে পারি। তা চাইলে সেটা দেখে রাখতে পারো, আর না চাইলে এটা এটা তোমাদের বইয়ের যে অঙ্কটা আছে সেখানে এখানে 9x আছে, তোমরা 9x ধরে লেখচিত্রের অঙ্কটা করতে পারো। ঠিক আছে, তোমাদের এর যে উত্তর আছে, উত্তরপত্র আছে, যে অ্যান্সার কি আছে সেই অ্যান্সার কিতে এর এখানে যে সমাধানটা করে দিয়েছে, সেই সমাধানটা একমাত্র শুধু সমাধান করো যদি থাকে, তখনই এটা বের করা সম্ভব। ও দেখো এখানে করছি কি, 1 ও 2 নং যোগ করি, যদি যোগ করি তাহলে আমরা কি পাবো, 3x প্লাস ax, আর এইটা এটা কেটে যাবে, ওপাশে যোগ করলে কত হবে না 24 হবে। তাহলে x ইন্টু a প্লাস 3 ইকুয়ালস টু কত 24। তাহলে x এর মান কত হবে 24 বাই a প্লাস 3, এটা হবে এর মান। আর এটা যদি আমার যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিই, তাহলে 2y ইকুয়ালস টু কত হবে 12 মাইনাস 3
ইন্টু এক্স, এক্স এর মান কত না 24/a প্লাস 3, এটা হচ্ছে আমাদের এক্স এর মান। তাহলে ওয়াই এর মান কত পাবো? ওয়াই এর মান পাবো এখান থেকে যদি 2 একবারে কমন নিয়ে নিই, তাহলে 2 কমন নিলে 6 মাইনাস 3, আর এখানে হচ্ছে 12, 3 × 36 বাই a প্লাস 3, টোটালটার নিচে 2 2 2y, হ্যাঁ 2। তাহলে এখানে 2 2 যদি কাটা যায়, তাহলে এখানে কি পাবো না, এখানে যদি একবারে যদি আমি গুণও করে দিই, তাহলে 6a প্লাস 18 মাইনাস 36 বাই কত a প্লাস 3, তাহলে এখানে ক্যালকুলেশন করে 3a মাইনাস 18, 6a বাই মাইনাস 18 বাই a প্লাস 3। ঠিক আছে, চলো নেক্সট। এবার আচ্ছা, একই প্রশ্ন দুবার রিপিট আছে। আচ্ছা, এটা আমরা যেহেতু করছি না, তাহলে এটা আমরা বাদ দিয়ে দিলাম, এটা গ্রাফও আমাদের দরকার নেই। দেখো 6-2 প্রশ্ন কি বলেছে, যে এত এত সমীকরণ দুটি লেখচিত্র অঙ্কন করো, ছেদ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে x প্লাস ওয়াই ইকুয়ালস টু কত 12, এটা 1 নম্বর। আর x মাইনাস ওয়াই ইকুয়ালস টু কত 2, এটা 2 নম্বর। তাহলে 1 নং এর যদি আমরা ছকচিত্র করি তখন কেমন হবে? এখান থেকে আমি পাবো, ছকচিত্র করার আগে আমি যেটা পাবো সেটা কত পাবো? আচ্ছা, ছকচিত্র করার আগে যেটা, এইটা একবারে বের করে রাখি। এখান থেকে কি পাবো না, x সমান সমান 12 মাইনাস ওয়াই। তাহলে এর এবারে ছকচিত্র যদি আমরা করি, ছকচিত্র, তোমরা অবশ্যই এগুলো স্কেল ব্যবহার করবে, স্কেল। দেখো ওয়াই এর মান আমি যাই বসাই না কেন আমি পেয়ে যাব। কত কত পাবো? ওয়াই এর মান যদি আমি 4 বসাই, ওয়াই এর মান যদি 4 বসাই, তখন এক্স এর মান 8 পাবো, তাই না? যদি আমি ওয়াই এর মান 5 বসাই, তখন এক্স এর মান কত পাবো? 7 পাবো। ওয়াই এর মান যদি আমি 6 বসাই, তখন এক্স এর মান কত পাবো? 6 বসালে 6 আর 6 12, তাহলে 6 পাবো। এরপরে দেখো, যখন আমি এইটা থেকে বের করি, এক্স এর মান কত পাবো? 2 প্লাস ওয়াই পাবো। এখান থেকে এর ছকচিত্র যদি আমরা করি, প্রয়োজনীয় ছকচিত্র, তখন আমরা কি পাবো? এক্স ওয়াই, এর ওয়াই এর মান যদি বসাই আমি 5 বসাই, তখন এক্স এর মান 7 পাবো। ওয়াই এর মান যদি আমি 4 বসাই, তখন এর মান কত? 6 পাবো। যদি এর মান 3 বসাই, তখন এর মান 5 পাবো। এবার আমরা কি লিখবো লেখার সময়, যে ছক কাগজে এক্স ও এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ দুটি লম্ব অক্ষ টেনে এক্স ও ওয়াই অক্ষ বরাবর প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 1 একক ধরে 1 নং সমীকরণের কত কত বিন্দু বসাবো? 8,4, এগুলো নাম পরপর আমি দিয়ে যাই। এ, বি 7,5, আমাদের সি 6,6। বিন্দুগুলি বসিয়ে যুক্ত
করে আমরা ধরো পি কিউ সরল রেখা পেলাম, ঠিক আছে? এবং 2 নং সমীকরণের 5,7, আচ্ছা এর নাম দিতে হবে ডি, তারপরে ধরো নাম দিলাম ই, 6,4 আমাদের এফ, 5,3 বিন্দুগুলি বসিয়ে যুক্ত করে আমরা ধরো এম এন সরল রেখা পেলাম, যার ছেদ বিন্দু কত? ছেদ বিন্দুটা আমার দুটোর ভিতরে কমন আছে 7/5, তাই 7/5টা আমরা দিয়েছিলাম কত? না এখানে ডি বিন্দু দিয়েছি 7/5টা আমরা, আচ্ছা এখানে 5/7 লিখেছি, এটা 5/7 হবে না, এটা হবে 7/সেকেন্ড। দেখো সমীকরণে যেহেতু এটা ডি বিন্দু আমি নাম দিয়েছিলাম, সেই ডি বিন্দু না দিয়ে আমি আবার বি বিন্দু দিলাম। কেন? কারণ একই বিন্দু পেলাম আর এটাই আমাদের বি নাম আগে দেওয়া হয়েছে, তার জন্য এটা বি দিচ্ছি। আর তাহলে এটা নাম দিলাম ই না দিয়ে এটা দিচ্ছি আমাদের ডি, ঠিক আছে? আর এটা এফ না দিয়ে এটা দিচ্ছি আমরা ই। তাহলে এর পরের লাইনে আমাদের লিখতে হবে কি, যে এম এন সরলরেখা পেলাম তাদের ছেদ বিন্দু আমাদের বি 7,5, যাদের ছেদ বিন্দু বি ব্র্যাকেটে 7,5। তাহলে এবার সেটা আমাদের এটা গ্রাফে দেখাতে হবে। যদি দেখো কত কত বিন্দু ছিল, বিন্দুগুলো 8,4 7,5, তাহলে 1 2 3 4 5 6 7 8, 8 সরি 8,5 ছিল, 8 এখানে আসলো, তারপরে 1 2 3 1 2 3 4 5, ঠিক আছে? তাহলে এটা আমাদের হলো 8,5। তারপরে তারপরে 7 সরি 8,5 কেন, 8,4 ছিল, তাহলে এটা নয়, এর পরেরটা, এর নিচেরটা, তার মানে এই বিন্দুটা 1 2 3 4, এই বিন্দুটা এটা 8,4। তারপরে আমাদের আছে 7,5, তার মানে এর উপরের বিন্দুটা। তারপরে আছে কত? 6,6, 6,6, 6,6 মানে তার উপরের বিন্দুটা। ব্যাস। তোমরা একটু বড় বড় গ্যাপ নেবে, তাহলে ছবি ভালো হবে। যখন নেবে তখন একটু বড় গ্যাপ নেবে। এরপরে আর একটা যেটা পেলাম, কত কত পেয়েছিলাম, প্রথমে বি 7,5 সেটা তো লিখেই দিয়েছি। তারপরে আর কি কি ছিল? তারপরে ছিল 6,4 আর 5,3, 6,4, তাহলে এইটা 6 ছিল, 1 2 3 আর এইটা 4, এটা 4,
6,4, আর কত ছিল? আর ছিল 5,3, 5,3, তাহলে 4 গেল, 1 2 3 4 5, 1 2 3, ঠিক আছে। এবারে এটা জুড়ে দাও। যে বিন্দুগুলো এবার দিয়েছিলাম সেগুলোর এবার নাম লিখে দিতে হবে। এটা আমার ছিল এ, তারপরটা ছিল বি, তারপরটা সি, এটা ছিল পি কিউ নাম দিয়েছিলাম, এটা পি, এটা কিউ, তারপরটা নাম দিয়েছিলাম বি, তারপরটা সি, তারপরটা ডি, আর এটা দিয়েছিলাম আমরা এম এর নাম, এটা এম, এটা এন। ছেদ বিন্দু বি, বি এর স্থানেও কত লিখেছিলাম? 7,5। তাহলে অতএব নির্ণয়ের সমাধান, সমাধান x equals to 7, y equals to 5। নেক্সট দেখো এর সমাধান করতে বলেছে। আমি একটা জিনিস যদি দেখি, x এর সহগ এখানে কত আছে? 1/x এর সহগ কত আছে? 5। এখানে 1/x এর সহগ কত আছে? না 2 আছে। তাহলে এদের দুটোকে যদি আমি একসাথে করে দিই, তাহলে এখানে আমি কি লিখতে পাবো? এরকম পাবো যে যদি আমি এটাকে নাম্বারিং করে দিই, 1 নম্বর, এটা 2 নম্বর, 1 নং গুণ 5 ও 2 নং ইন্টু কত? না 2 করি, তখন আমি কি পাবো? তখন আমি পাবো 10/x প্লাস 25/y ইকুয়ালস টু 5 19 কত? 95। সেম ভাবে 2 দিয়ে পাশে করলে 10/x মাইনাস 2 দিয়ে 6/y ইকুয়ালস টু কত? না 2। এবার কি করব? বিয়োগ করব। এখানে লিখবে বিয়োগ করি। তাহলে এটার পার্টটা কেটে যাবে, এখানে থাকবে কত? এখানে হচ্ছে 31, 31/y ইকুয়ালস টু কত পাচ্ছি? 93। তাহলে এখান থেকে এর কত গুণ? না 3 গুণ। তাহলে y ইকুয়ালস টু কত? 1/3। এটা y ইকুয়ালস টু 1/3 হলে x এর মান কত হবে? না আমি যদি 1 নং থেকে দেখি, 2/x ইকুয়ালস টু কত? না 19 মাইনাস 5/1/y, 1/y, y মানে 1/3। তাহলে এখানে 2/x ইকুয়ালস টু কত পাচ্ছি? না 15 মাইনাস, এখানে 19 মাইনাস কত? 15। তাহলে 2/x ইকুয়ালস টু কত? 4। এটা কাটলে কত হবে? না 2। তাহলে x ইকুয়ালস টু কত? না 1/2। তাহলে অতএব নির্ণয়ের সমাধান, সমাধান x ইকুয়ালস টু কত? হাফ, y ইকুয়ালস টু কত? 1/3। নেক্সট এখানে বলেছে, এটাও সমাধান করতে বলেছে। দেখো এখানে আমি যদি দেখি, এটাকে যদি ভাগ করে দিই, 1 নং যদি এখানে লিখি, এটাকে যদি 2 নং দিই, আমি 1 নং থেকে পাই, ধরো এবার লিখছি 1 নং থেকে পাই। কি পাবো? যদি আমি আলাদা করে লিখি, x/xy প্লাস y/xy ইকুয়ালস টু 2। তাহলে এখান থেকে আমি কি পাবো? 1/y প্লাস 1/x ইকুয়ালস টু কত? 2। সেম ভাবে যদি 2 নং থেকে পাই, 2 নং থেকে পাই, সেটা কি পাবো? না x/xy মাইনাস y/xy ইকুয়ালস টু কত? 1। তাহলে এখান থেকে কত পাবো? 1/y মাইনাস 1/x ইকুয়ালস টু কত? 1। এবার যদি আমি এই দুটো যদি যোগ করে দিই, তাহলে এই পার্টটা কেটে যাবে। এখানে লিখি যোগ করি, যোগ করি, তাহলে এখানে কত হবে? 2/y, 2/y ইকুয়ালস টু কত? না 2 এর একে 3।
তাহলে ওয়াই এর মান কত পাচ্ছি? ওয়াই এর মান পাচ্ছি 3/, আচ্ছা 3/, না সরি 2/3, 2/3। আর যদি আমি 1 নং এ বসানো হয়, বা আমি ধরো এই সমীকরণটাই বসালাম, এটা 3 নম্বর সমীকরণ দিলাম। 3 নং এ যদি বসানো হয় তাহলে 1/2/3 প্লাস 1/x ইকুয়ালস টু 2, তাহলে 1/x ইকুয়ালস টু 2 মাইনাস 3/2, তাহলে 1/x ইকুয়ালস টু কত না 4। ঠিক আছে, তাহলে এখানে হবে 3/2, এটা বসে গেলে 3/2, তাহলে এখানে 2, 2 2 যা 4, 4 মাইনাস 3 মানে 1, 1/2, তাহলে x এর মান কত পাচ্ছি? x এর মান পাচ্ছি আমরা 2। ঠিক আছে, চলো নেক্সট দেখো, কোন প্রকৃত ভগ্নাংশের হরটি লব অপেক্ষা 5 বেশি এবং যদি লব ও হরের থেকে সঙ্গে যোগ 3 যোগ করা হয় তাহলে ভগ্নাংশটি হয় কত না এত, তাহলে ভগ্নাংশটি কত? তাহলে যদি দেখো দেখো কি বলছে, কোন একটি প্রকৃত ভগ্নাংশ, তাহলে ধরি ভগ্নাংশটি কত যেহেতু বলেছে, তাহলে ধরি ভগ্নাংশটির লব আমার হলো x ও হর কত হবে তাহলে x প্লাস 5, তাহলে অতএব বলো ভগ্নাংশ কত হবে? ভগ্নাংশ হবে x/x প্লাস 5। এবারে আমার যেটা বলেছে শর্তে প্রত্যেকের সাথে 3 যোগ, তাহলে x প্লাস 3/x প্লাস 5 এর সাথেও 3 যোগ করলে কত হয় ভগ্নাংশটা? 3/4। তখন এখন যদি কোনাকুনি গুণ করা হয় পাবো কত? 4x প্লাস 12 ইকুয়ালস টু 5 আর 3 8, তার মানে 3x প্লাস 3 24, তাহলে x এর মান কত পাচ্ছি? 12, x এর মান পাচ্ছি 12, তাহলে অতএব ভগ্নাংশটা কত হবে? অতএব ভগ্নাংশটি হবে কত না 12 প্লাস 7 মানে 17। তারপরে দেখো, রহিম 2 অঙ্কের একটি সংখ্যা লিখেছে যার অঙ্কদের সমষ্টির 4 গুণ সংখ্যাটি থেকে 3 কম। সংখ্যাটির অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা হয় তা মূল সংখ্যার চেয়ে 18 বেশি। রহিমের লেখা সংখ্যাটি কত? তাহলে যেহেতু এককের ঘরের অঙ্ক আর দশকের ঘরের অঙ্কর কথা বলেছে, 2 অঙ্কের কথা বলেছে, তাই না? তাহলে 2 দাগ লিখি, ধরি রহিমের লেখা সংখ্যার, বা রহিমের লেখা সংখ্যা না লিখলেও হবে, আহ লিখি এককের ঘরের অঙ্ক। এককের ঘরের অঙ্ক কত না, এককের ঘরের অঙ্ক আমার x, এবং দশকের ঘরের অঙ্ক কত? দশকের ঘরের অঙ্ক কত না y। তাহলে অতএব সংখ্যাটি কত হবে? সংখ্যাটি হবে 10y প্লাস x। এবারে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে এককের ঘরের অঙ্ক কত হবে? না তখন এককের ঘরের অঙ্ক হয়ে যাবে y, আর দশকের ঘরের অঙ্ক কত হয়ে যাবে না x। অতএব তখন সংখ্যাটি কত হবে? তখন সংখ্যাটি হয়ে যাবে 10x প্লাস y। এবার প্রশ্নে যেটা বলেছে
প্রশ্নে কি বলেছে, যদি সংখ্যাটা চেঞ্জ মানে অঙ্কদ্বয় যদি স্থান পরিবর্তন করে তাহলে যে সংখ্যাটা হয় তা মূল সংখ্যার থেকে 18 বেশি। তাহলে বলতেই পারি যে 10x প্লাস ওয়াই এই সংখ্যাটা মাইনাস 10y মাইনাস প্লাস এক্স এই সংখ্যাটার ভ্যালু কত? 18। মানে এদের দুটোর পার্থক্য কত? 18। তাই যদি হয় তাহলে এখানে কত পাবো না 9x মাইনাস 9y ইকুয়ালস টু কত পাবো? 18। এখান থেকে পাবো x মাইনাস ওয়াই কত? তাহলে এখান থেকে আমি পাচ্ছি কত? যে x মাইনাস ওয়াই কত? 5, তাই না? কারণ 10x আর এখানে মাইনাস এক্স। আর কি বলেছিল? আর যেটা বলেছে সেটা কি? দেখো, সরি, একটুখানি টাইম নিলাম। দেখো, যেটা বলেছিল যে অঙ্কদের সমষ্টি 4 গুণ সংখ্যাটি থেকে কত কম? না 3 কম। ওটা আর একটা শর্ত। তাহলে সেকেন্ড শর্ত আমি লিখে দেবো। এখান থেকে যেটা পাচ্ছি সেটা লিখে রাখি আগে। এটা 1 নম্বর দিয়ে দিলাম। আবার শর্তে সেকেন্ড শর্তে কি পাচ্ছি? এটা হচ্ছে সেকেন্ড শর্তে। এটা হলো ফার্স্ট শর্ত। সেকেন্ড শর্তে এরকম দেওয়া ছিল যে অঙ্কদ্বয়ের সমষ্টি 4 গুণ। তাই অঙ্কদ্বয়ের সমষ্টি কত? এক্স প্লাস ওয়াই। এদের সমষ্টি 4 গুণ। ঠিক আছে? 4 গুণ কত? না মূল যে সংখ্যাটা ছিল 10y প্লাস এক্স তার থেকে কত কম? তার থেকে 3 কম ছিল। তাহলে এখান থেকে পাবো 4x প্লাস 4y ইকুয়ালস টু কত? 10y প্লাস এক্স মাইনাস 3। তাহলে সব যদি একপাশে নিয়ে যাওয়া হয়, দেখো যদি আমি এটা করি তার আগে আমি এখানে করে দিই যে এখান থেকে 3 টা যদি কমন নেওয়া হয় তাহলে এখানে পাবো 2y মাইনাস এক্স ইকুয়ালস টু 1। এটাকে দিলাম 2 নম্বর। এবারে আমরা যেটা করবো সেটা 1 আর 2 সমাধান করব। আমরা করি কি 1 ও 2 যোগ করি। 1 আর 2 যোগ করে দিই। যোগ করলে কি পাবো? প্রথমে ছিল x মাইনাস ওয়াই, পরের পার্ট যেটা ছিল সেটা ছিল 2y মাইনাস এক্স ইকুয়ালস ইকুয়ালস টু কত? না প্রথমে ছিল 2 তারপরে ছিল 1। তাহলে এখান থেকে যেটা পাবো x x কেটে যাবে আর এখানে হবে মাইনাস ওয়াই প্লাস 2y ইকুয়ালস টু কত? না ইকুয়ালস টু 3। তাহলে এখানে y এর মান কত পাচ্ছি? 3। y এর মান যদি 3 পাই তাহলে 1 নং সমীকরণে 1 নং সমীকরণে y equals to 3 বসিয়ে যদি আমি পাই কি পাবো? না x equals to পাবো 2 plus y। তার মানে 2 plus 3 equals to 5। তাহলে অতএব সংখ্যাটি হবে কত হবে? 10y plus x। 10 into 3 plus 5 তার মানে 35। তারপরে দেখো, তারপর বলেছে সরল করো। সরল করো, দেখো p স্কয়ার মাইনাস, আচ্ছা এটা যদি আমি একবারে আমি লিখছি না প্রশ্ন যেহেতু পাতানোই আছে তোমরা পাতিয়ে নেবে। আমি একবারে লসাগু যদি করে দিই তাহলে পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস ওয়ান বাই কিউ স্কোয়ার টোটালটার পাওয়ারে পি ইন্টু এটা কি? আচ্ছা আমি এক কাজ করি, এটাকে গুণ না করে আমি এটাকে সূত্রে ভেঙে দিই। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা যদি ভেঙে দেওয়া যায় তাহলে এটা লেখা যাবে পি প্লাস ওয়ান বাই কিউ তার পাওয়ারে পি ইন্টু পি মাইনাস ওয়ান বাই কিউ তার পাওয়ারে পি ইন্টু পি মাইনাস ওয়ান বাই কিউ তার পাওয়ারে কিউ মাইনাস পি বাই বাই কত? সেম ভাবে এটাও লেখা যাবে কিউ প্লাস ওয়ান বাই পি তার পাওয়ারে কিউ ইন্টু
কিউ মাইনাস ওয়ান বাই পি তার পাওয়ারে কিউ ইন্টু কিউ প্লাস ওয়ান বাই পি তার পাওয়ারে পি মাইনাস কিউ। এবার একটু ক্যালকুলেশন যদি করা হয় তাহলে যেটা দেখতে পাবো, এটা মাইনাস এর পরে পি আছে এর পরে, তাহলে যেটা থাকবে পি প্লাস ওয়ান বাই কিউ এর পাওয়ারে থাকছে পি, আর পি মাইনাস ওয়ান বাই কিউ তার তার পাওয়ারে থাকছে যেটা, তার পাওয়ারে যেটা থাকছে পি প্লাস কিউ মাইনাস পি, এটা কেটে গেল, শুধু কিউ পড়ে থাকছে। সেম ভাবে নিচেরটা যদি দেখা হয় তাহলে কিউ প্লাস ওয়ান বাই পি এর পাওয়ারে থাকছে কত, কিউ প্লাস পি মাইনাস কিউ ইন্টু কিউ মাইনাস ওয়ান বাই পি তার পাওয়ারে থাকছে কিউ। তাহলে পি প্লাস ওয়ান বাই কিউ এর পাওয়ারে আছে পি। আচ্ছা আমি যদি একবারে দেখে দেখে একবার করি, পি প্লাস ওয়ান বাই কিউ এর পাওয়ারে পি আছে। আচ্ছা, আর পি কোথায় আছে, পিটা আছে আমার এখানে আছে, তাই তো? তাহলে এই দুটো একবারে লিখে দিতে পারি। তাহলে পি কিউ প্লাস ওয়ান আমি লিখে দিচ্ছি পি কিউ প্লাস ওয়ান বাই কিউ এখানে লিখছি পি কিউ প্লাস ওয়ান বাই কিউ, তার সাথে ইন্টু গুণ আকারে লিখছি উপরে পি বাই নিচে পি কিউ প্লাস ওয়ান। পুরোটার পাওয়ারে আমার কত থাকবে না, পুরোটার পাওয়ারে আমার থাকবে পি ইন্টু এইটা আর এইটা মিলে হয়ে গেল, এই দুটো মিলে হয়ে গেল কি, আমার পি এর পাওয়ারটা চলে আসলো। এবার এই দুটো মিলে আমার কি আসবে না, কিউ এর পাওয়ার। এটা আসছে কত, পি মাইনাস কিউ বাই কিউ, মানে পি কিউ মাইনাস ওয়ান, এটা আসছে পি কিউ মাইনাস ওয়ান বাই কিউ ইন্টু পি বাই পি কিউ মাইনাস ওয়ান। পুরোটার পাওয়ারে আসছে আমার কত না, কিউ। তাহলে এখান থেকে এটা কেটে যাবে, এখান থেকে এটা কেটে যাবে, তাহলে থাকবে পড়ে পি বাই কিউ তার পাওয়ারে পি ইন্টু পি বাই কিউ তার পাওয়ারে কিউ। তাহলে একসাথে লিখলে পি বাই কিউ এর পাওয়ারে পি প্লাস কিউ। নেক্সট বলেছে সমাধান করো, টু টু দি পাওয়ার ফাইভ এক্স প্লাস ফোর ইকুয়ালস টু লিখতে পারবো টু টু দি পাওয়ার টেন মাইনাস টু টু দি পাওয়ার নাইন। তাহলে টু টু দি পাওয়ার ফাইভ এক্স প্লাস ফোর ইকুয়ালস টু লেখা যাবে টু টু দি পাওয়ার নাইন কমন নিলে টু মাইনাস ওয়ান, তার মানে টু টু দি পাওয়ার ফাইভ এক্স প্লাস ফোর ইকুয়ালস টু লেখা যাবে টু টু দি পাওয়ার নাইন। তাহলে আমি বলতে পারি ফাইভ এক্স প্লাস ফোর ইকুয়ালস টু কত, নাইন। তার মানে এখান থেকে এক্স এর মান আমি কত পাবো না, ওয়ান পাবো। এটাই সমাধান। নেক্সট বলেছে লগ এর এতর মান 10 হলে এর মান কত হবে। যোগের সূত্রে কি হয়, লগারিদমে এগুলো আগে পাওয়ার গুলো আগে আবার এক করতে হবে। তাহলে পাওয়ার গুলো মানে পাওয়ার গুলো না, এদের যে একই সংখ্যার পাওয়ারে নিয়ে আসতে হবে সেগুলো আগে করে দেখতে হবে। তাহলে এখানে কি করব না, এরকম করতে পারি লগ এ বেসে টু এর স্কোয়ার যোগ লগ এ বেসে টু টু দি পাওয়ার ফোর প্লাস লগ এ বেসে টু টু দি পাওয়ার সিক্স যোগ লগ এ বেসে টু টু দি পাওয়ার এইট ইকুয়ালস টু কত লেখা আছে, টেন লেখা আছে। তাহলে এরকম এখান থেকে করা যেতে পারে, এখান থেকে টু কমন আসবে, টু বাইরে আসবে, টু লগ এ টু যোগ লগ ফোর লগ লগ এ বেসে টু যোগ সিক্স লগ এ বেসে টু যোগ এইট লগ এ বেসে টু ইকুয়ালস টু কত, 10। আট আর দুই 10, 6 আর 4 10, 10 10 20। তাহলে লিখতে পারি টোয়েন্টি লগ এ বেসে টু ইকুয়ালস টু কত, 10। এখান থেকে কাটলে এখানে কত থাকবে, এখানে থাকবে ওয়ান, এখানে থাকবে টু।
তাহলে এটাকে আবার পাওয়ারে নিয়ে যেতে পারি, এখন লিখতে পারি লগ এ বেসে 2 এর স্কোয়ার ইকুয়ালস টু লগ 1 কে লিখতে পারি লগ এ বেসে এ। তাহলে এখানে লিখতে পারি লগ এ বেসে 4 ইকুয়ালস টু লগ এ বেসে এ। তার মানে এ ইকুয়ালস টু কত না 4। নেক্সট বলেছে লগ এক্স প্লাস ওয়াই বাই 5, আর এটা হবে হাফ লগ এক্স ওয়াই যোগের সূত্র। এবার লিখতে পারি লগ এক্স প্লাস ওয়াই বাই 5 ইকুয়ালস টু লগ এক্স ওয়াই তার পাওয়ারে হাফ। তার মানে এখানে বলতে পারি এক্স প্লাস ওয়াই বাই 5 ইকুয়ালস টু কত রুট এক্স ওয়াই। তার মানে যদি বর্গ করা হয় তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কত 25 এক্স ওয়াই। এবার এখান থেকে এক্স স্কোয়ার প্লাস 2 এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত না 25 এক্স ওয়াই। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত 23 এক্স ওয়াই। এক্স ওয়াই দিয়ে ভাগ করে দিলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই ইকুয়ালস টু কত 23। তাহলে এখান থেকে পাবো 1 বাই ওয়াই প্লাস 1 বাই এক্স ইকুয়ালস টু কত 23। এটাই আমাদের প্রমাণ ছিল। নেক্সট একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিয়েছে, ত্রিভুজের মধ্যমা দৈর্ঘ্য কত। যদি আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি, একটা ত্রিভুজ অঙ্কন করি এবং তার একটা মধ্যমাও যদি আমরা অঙ্কিত করি, আর আমরা জানি মধ্যমাটা সবসময় কোন বিন্দুতে গিয়ে ছেদ করে, মধ্যমাটা সবসময় বিপরীত বাহুকে মধ্যবিন্দুতে ছেদ করে, তাই তো। তাহলে এটা আমার মধ্যবিন্দু, তাহলে এটা আমার কি মধ্যবিন্দু। এটা আমি যদি নাম দিই এ, এটা বি, এটা সি, প্রত্যেকের স্থানাঙ্ক বলে দিয়েছি। এ কত 2, -4, বি কত 6, -2, আর সি কত -4, 2। তাহলে ডি বিন্দুটা কি হবে এদের, বি আর সি এর মধ্যবিন্দু, মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তাহলে চিত্রানুযায়ী এখন লিখি চিত্রানুযায়ী ডি এডি কি, এডি মধ্যমা। তাহলে অতএব ডি কি হবে বিসি এর মধ্যবিন্দু পাবো। মধ্যবিন্দু যদি পাই তাহলে অতএব ডি বিন্দুর স্থানাঙ্ক কত হবে, ডি বিন্দুর স্থানাঙ্ক হবে 6, ডি বিন্দুর স্থানাঙ্ক হবে 6 প্লাস -4/2, -2 যোগ 2/2। তাহলে এখানে কত হবে, ডি এর স্থানাঙ্ক কত হলো, ডি এর স্থানাঙ্ক হলো ডি, অতএব ডি এর স্থানাঙ্ক হলো কত না 2/2 মানে 1, 0/2 মানে 0, 1, 0। তাহলে মধ্যমার দৈর্ঘ্য এডির মান কত পাবো, এডির মান পেয়ে যাব √(x1 x2) মানে 2 - 1 তার হোল স্কোয়ার যোগ -4 -0 তার হোল স্কোয়ার। তাহলে ইকুয়ালস টু কত 1 এর স্কোয়ার মানে 1 যোগ 4 এর স্কোয়ার মানে 16 ইকুয়ালস টু √17 একক। নেক্সট বলেছে এবিসি 3টি সমরেখ যদি হয়, সমরেখ মানে তিনটেই একটি সরলরেখার উপর অবস্থিত। ধরো এ একটা বিন্দু, ধরো এ একটা বিন্দু আছে, এটা এ 4, -5। এ একটা বিন্দু আছে সি -2, পি। আর বলেছে বি বিন্দু আছে এ সি এর মধ্যবিন্দু, এ আর সি এর মধ্যবিন্দু হচ্ছে বি বিন্দু। তাই যদি হয় তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক নরমালি আমরা যদি বের করি তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক কত হবে, বি বিন্দুর স্থানাঙ্ক কত হবে, বি বিন্দুর স্থানাঙ্ক হবে 4 প্লাস -2/2, -5 যোগ
p/2। তাহলে এখানে কত পাবো? এখানে পাবো 2/2 মানে 1, p-5/2। আর এই বিন্দুটাই দেওয়া আছে কত? 1, 1। তাহলে অতএব p-5/2 ইকুয়ালস টু কত বলতে পারি? 1। তাহলে p-2 ইকুয়ালস টু কত? 2। তাহলে p ইকুয়ালস টু কত? না 7। তাহলে p এর মান কত? না 7। বলা আছে একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 4:3 হলে যদি মাঠটিকে একবার হেঁটে আসে তাহলে 336 মিটার পথ যেতে হয়, মাঠটির ক্ষেত্রফল কত? তাহলে দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত দেওয়া আছে মানে তাহলে অতএব লিখতে পারি যে আয়তকার আয়তকার মাঠের দৈর্ঘ্য কত হবে? না 4x একক। আচ্ছা, এখানে একক লেখার দরকার নেই, মিটার লিখে দাও, কারণ এখানে 336 মিটার লেখা আছে। এত মিটার। ও প্রস্থ কত হবে? 3x মিটার। তাহলে শর্তে শর্তে বলা আছে কত? না যেহেতু আয়তকার মাঠ, তাহলে পরিসীমার সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 ইন্টু 4x প্লাস 3x ইকুয়ালস টু কত বলা আছে? 336। তাহলে 2 দিয়ে কেটে দিলে হবে কত? 16, 8 মানে 168। তাহলে 7x ইকুয়ালস টু 168 যদি হয়, তাহলে x এর মান কত হবে? x এর মান হবে 7 দিয়ে যদি কাটা হয়, 7 দুগুণে 14, 4 7 28। তাহলে x এর মান কত? 24। ধরেছে মাঠটির ক্ষেত্রফল কত? তাহলে ক্ষেত্রফল বের করতে হলে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করতে হবে। তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হচ্ছে 4x সমান সমান কত? 4 24 96। প্রস্থ কত? প্রস্থ 3x, 3 24 72। এত মিটার, এত মিটার। তাহলে বলো ক্ষেত্রফল কত হবে? অতএব ক্ষেত্রফল সেটা হবে 96 ইন্টু 72। 96 দুগুণী কত? 192। 192 2 আর থাকে 19। 796 কত? 7 96 7 63 আর 42। এটা কত? 600 40 42। তাহলে 672 আর এদিকে আছে 19। 672 আর 19 হচ্ছে 672 আর 19 691। 691 এত বর্গমিটার। এবার দেখো, তারপরে বলা আছে একটি বলয়াকৃতি পাতে 269.5 বর্গ সেমি ধাতু আছে। এই পাত্রের বহির্ব্যাস কত? 28 সেন্টিমিটার হলে অন্তর্ব্যাস কত? তাহলে বলয়াকৃতির পাতে এত সেন্টিমিটার ধাতু আছে, তাই তো? তাহলে ধাতু যদি থাকে, বহির্ব্যাস বলে দিয়েছে, ব্যাস বলেছে, তার মানে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ আমার 14, তাই না? ব্যাসার্ধ কত? 14। তাহলে যদি ধরি অন্তর্ব্যাস ব্যাসার্ধ ইকুয়ালস টু ছোট হাতের আর, তাহলে অতএব অতএব পাতের ক্ষেত্রফল ইকুয়ালস টু কত হবে? যে বলয়াকৃতি পাত আছে, সেই পাতে যে ধাতু আছে, সেই ধাতুর ক্ষেত্রফল যদি আমি বের করি, বা এরকম না লিখে যদি আমরা শর্তে লিখে দিই একবারে, শর্তে বহির্ব্যাসার্ধ আছে 14, তার মানে পাই যদি কমন নিই, 14 এর স্কোয়ার মাইনাস আর এর স্কোয়ার ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু আছে 269.5। তাহলে এখান থেকে 196 মাইনাস আর স্কোয়ার ইকুয়ালস টু 2695/10 ইন্টু কত? পায়ের মান 7/22। এখানে উল্টে গেলে 7/22 হয়ে যাবে। 11 দিয়ে কাটলে 2, 11 দিয়ে কাটলে 2, 4, 5, 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 4 আর 9। এবার দেখো যদি গুণ করে দেওয়া হয়, তাহলে এখানে কত হয়ে যাবে?
এখানে হয়ে যাবে 7 দিয়ে 4×4 = 24, 4 থেকে 2, 4 নং 36, আর 2 38, 8 থেকে 3, 4 অক্ষে 4 আর 3 7, 784 মাইনাস 4 আর স্কোয়ার ইকুয়ালস টু কত হয়ে যাবে না 3 আর হচ্ছে 28 আর 6 34, 343। তাহলে এখানে 4 আর স্কোয়ার মান কত পাচ্ছি আমি 441। তাই যদি হয় তাহলে আর এর মান কত হবে, তাহলে আর এর মান হয়ে যাবে 21/2 এত সেমি। এবার আমাদের কি বলেছে, ব্যাস চেয়েছে, অন্তর্ব্যাস। তাহলে অন্তর্ব্যাস কত হবে, নিশ্চয়ই 2r হবে। 2r কত, 2 ইন্টু 21/2, 2 দিয়ে কাটলে কত হবে না 21 সেন্টিমিটার। তারপরে নেক্সট বলেছে সুমিত একটি তারকে দুটি সমান অংশে কাটলো, একটি অংশকে বর্গাকার এবং অপর অংশকে বৃত্তাকারে কাটলো। তাহলে বলেছে তারটির বর্গাকার তারটি থেকে বৃত্তাকার তারটি বর্গাকার তারটি থেকে এত মিটার বেশি জায়গা নিলে তাদের প্রকৃত দৈর্ঘ্য কত হবে। একটা জিনিস যদি দেখো, তাহলে এখানে কি বলেছে, এখানে বলেছে যে তারটাকে প্রথমে সমান দুটো ভাগে ভাগ করা হয়েছে, তারপরে বর্গাকার অংশ এবং বৃত্তাকার অংশে বাঁকানো হয়েছে। তাহলে নিশ্চয়ই ওদের পরিধি সমান হবে। তাহলে ধরে নিই বৃত্তের ব্যাসার্ধ কত হবে না 8 সেন্টিমিটার হবে। তাহলে বলো বৃত্তের ক্ষেত্রফল কত, বৃত্তের ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার এত সেমি স্কোয়ার। এইবার তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত কম বলেছে, 33 কম। তাহলে পাই আর স্কোয়ার মাইনাস 33 এত সেমি স্কোয়ার। তাহলে বর্গক্ষেত্রের বাহু কত হবে, বাহুর দৈর্ঘ্য কত হবে √, পাই আর স্কোয়ার মাইনাস 33 এত সেন্টিমিটার। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে 4 ইন্টু বাহু, তাহলে 4 ইন্টু √, পাই আর স্কোয়ার মাইনাস 33 এত সেমি। আর এই পরিসীমাটাই কার সাথে সমান না বৃত্তের পরিসীমার সাথে সমান। তাহলে শর্তে 4 ইন্টু √, পাই আর স্কোয়ার মাইনাস 33 ইকুয়ালস টু কত 2 পাই আর, এখানে থাকবে 2। এবার বর্গ করলে হবে কত 4 পাই আর স্কোয়ার মাইনাস 33 ইকুয়ালস টু কত পাই স্কোয়ার আর স্কোয়ার। এবার যদি আমি সব এক পাশে নিয়ে আসি তাহলে দেখতে পাবো যে এখানে থাকছে 4 পাই আর স্কোয়ার মাইনাস পাই স্কোয়ার আর স্কোয়ার ইকুয়ালস টু কত 33। তাহলে এখানে পাই পাই আর যদি কমন, পাই আর স্কোয়ার যদি কমন নেওয়া হয় তাহলে 4 মাইনাস পাই ইকুয়ালস টু 33, সরি 33 ইন্টু 4 হবে, 33 ইন্টু 4। এবার যদি দেখাও তাহলে পাই আর স্কোয়ার ইন্টু 4 মাইনাস 22/7 ইকুয়ালস টু 33 ইন্টু 4। এবারে তাহলে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার দরকার নেই, এবার শুধু আর স্কোয়ারের মান যদি আমি একবারে লিখি, আর স্কোয়ারের মান কত দাঁড়াবে 33 ইন্টু 4, আর এই পাইটা অপসে গেলে 7/22 ইন্টু এটা করলে কত হবে, উপরে থাকছে 6, তার মানে 7 উপরে 6 নিচে, তার মানে 6 দিয়ে যদি কাটো এখানে 2, এখানে কাটলে কত হবে 3, 3 দিয়ে যদি এর কাটো কত হবে 11, 2 দিয়ে এর কাটলে কত হবে 11, 11 দিয়ে এর কাটলে কত হবে 11। তাহলে আর এর মান কত পাচ্ছি আমি এখান থেকে 7 পাচ্ছি। তাহলে বলো এখন বৃত্তের যে পরিসীমা, বৃত্তের পরিসীমা কত হবে, বৃত্তের পরিসীমা হবে 2 পাই আর, তার মানে 2 ইন্টু 22/7 ইন্টু 7, 7 7 কাটো 22 দুগুনি 44 সেন্টিমিটার। আর যেহেতু বলেছিল তার দুটোকে সমান দুটো অংশে কাটা হয়েছে, তাহলে অতএব প্রকৃত দৈর্ঘ্য কত হবে তারের, তারের প্রকৃত দৈর্ঘ্য হবে 44 ইন্টু 2 মানে 88 88 এত সেন্টিমিটার। ঠিক আছে, কত না 88 সেন্টিমিটার। তারপরে দেখো
এখানে বলেছে কি একটা আয়তরেখা অঙ্কন করো। আচ্ছা, এই আয়তরেখাটা আমি অঙ্কন করে রেখেছি, ঠিক আছে, একটু দেখে নাও। এখানে আমি আয়তরেখা অঙ্কন করি। এখানে শুধু একটাই কোন জিনিস মনে রাখবে যে x অক্ষ y অক্ষ বরাবর প্রতিটি যে ক্ষুদ্রতম বর্গক্ষেত্র তাদের বাহুর দৈর্ঘ্য কত একক ধরা হয়েছে, একক ধরা হয়েছে, ধরে আমরা আয়তরেখাটা অঙ্কন করেছি। আর একটা জিনিস খেয়াল করবে যে যখন আমরা এই আয়তরেখা অঙ্কন করব এখানে শুধু একটা চেঞ্জ করতে হতো, কিন্তু সেটা চেঞ্জ করা লাগবে না এখানে। কেননা এখানে দেখো কোন এই শ্রেণীর যে উচ্চ সীমা আর এই শ্রেণীর নিম্ন সীমার মান সেম আছে। তাহলে এই শ্রেণী কোনো রকম পরিবর্তন করার দরকার নেই। এবার দেখো 136 থেকে 142 আছে, তাই না? এমনি যখন আমরা করা হয় তখন এখানে 0 থেকে শুরু হয়। 0 থেকে 136 যদি যায় তাহলে অনেক বড় হবে। তাহলে যেহেতু অনেক বড় আমাদের যাওয়া সম্ভব না, তাহলে আমাদের এখান থেকে মনে ধরে নিতে হবে এখান থেকে 135 আছে। আর এখানে এখানে একটু আগে কি করে দেবে এরকম ভাবে উঁচু নিচু লাইন করে দেবে যাতে বোঝা যাবে যে এটা 0 থেকেই শুরু হয়েছে, কিন্তু এখানে এর ভিতরে ওই 0 থেকে 134 পর্যন্ত এর ভিতরে লাইনগুলো করা আছে। ঠিক আছে? তার জন্য দেখো পরের যেটা এখানে করা আছে সেখানে দেখো এখানে কি আছে, এখানে এইভাবে দাগ দেওয়া আছে। যেন বোঝানো হয়েছে যে এখানে 0 থেকে এটা 134 পর্যন্ত এই পর্যন্ত আছে। তারপরে এটা 135, এখান থেকে 140, 45, 50, 55, 60, 65 এইভাবে আছে। এবার এদিকে উপরেও আমার দেওয়া হয়েছে, পরিসংখ্যা দেওয়া হয়েছে, আর নিচেটাতে আমাদের শ্রেণী দেওয়া হয়েছে। এবার প্রথম যে শ্রেণীতে যে বলা ছিল সেটা কত ছিল? 136 থেকে 42। তাহলে দেখো এটা কত লেখা হয়েছে? এই যে 136 থেকে এখান থেকে দেওয়া হয়েছে 142। দেখো এখানে প্রতিটি 4 টে ঘরে উম প্রতিটি একটা ঘর কত? একটা ঘর ১ একক। তাহলে এখানে ৩৫ হলে এটা ৩৬, এটা ৪০ হলে এর পরেরটা ৪১, তারপরে ৪২। ঠিক আছে? সেম ভাবে এরকম ভাবে প্রত্যেকটা আমরা করে দেওয়া আছে এখানে। আর উপরেও আমাদের এঁকে দেওয়া আছে। একে প্রত্যেকটা ঘরে একটা শেপ দিয়ে দেবে, তাহলে সেটা আয়তলেখ হয়ে যাবে। ঠিক আছে? এটা করা কোনো কঠিন কাজ না। এটা সহজেই পেরে যাবে। তার জন্য আমি আগে থেকে করে রেখেছি সময় বাঁচানোর জন্য। তারপরেরটা দেখো, যেখানে বলছে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করো। পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে গেলে আমাদের কি দরকার? শ্রেণী, প্রথমত শ্রেণী সীমানা দরকার। তো শ্রেণী সীমানা আমাদের দরকার নেই, কারণ এখানে দেখো উচ্চ সীমা নিম্ন সীমা সেম আছে। তার মানে শ্রেণী আমাদের থাকলো। এরপরে আমাদের কি থাকবে? শ্রেণী মধ্যক থাকবে, শ্রেণী মধ্যক, আর কি থাকবে? পরিসংখ্যা। ব্যাস এই ছকটা করলে আমাদের হয়ে যাবে। কটা আছে? ১টা, ২টো, ৩টে, ৪টে, ৫টা। তাহলে ১টা, ২টো, ৩টে, ৪টে, আর একটা ৫টা। তাই তো? কিন্তু এই ৫টা করলে কি হবে? না, এই ৫টা করলে হবে না। কারণ আমাদের যেহেতু এটা পরিসংখ্যা বহুভুজের কথা বলে, তাহলে ১ম এ একটা শ্রেণী বেশি করতে হয় আর শেষে একটা শ্রেণী বেশি করতে হয়। ঠিক আছে? তার জন্য আমরা এখানে করে দিলাম। নিচে যেহেতু জায়গার শর্ট আছে, তাই আমি এখানে করে দিলাম। শ্রেণী, শ্রেণী মধ্যক আর পরিসংখ্যা। শ্রেণী কত বলা আছে? ৭৫ থেকে ৮০। না, ওটা সরি, ওটা উপরেরটা না, ওটা ১ ঘর নিচে লিখবো। কারণ ১ম টা আমি আপাতত ফাঁকা রেখে দেব। ৭৫ থেকে ৮০, তারপরে বলা আছে ৮০ থেকে ৮৫, তারপরে বলা আছে ৮৫ থেকে ৯০, তারপরেরটা আছে ৯০ থেকে ৯৫, তারপরেরটা আছে ৯৫ থেকে ১০০, আর তারপরে আছে তারপরে যেটা হবে সেম ভাবে যদি রিপিট হয় তাহলে ১০৫, আর এর আগেরটা কত হবে? ৭০ থেকে ৭৫। এবার শ্রেণীবদ্ধগুলো কত হবে? এটা হবে ৭২.৫, এটা কত হবে? ৭৭.৫, এটা কত হবে? ৮২.৫, এটা কত হবে? ৮৭.৫, এটা কত হবে? ৯২.৫, এটা কত হবে? ৯৭.৫, আর এটা কত হবে? ১০২.৫। পরিসংখ্যাগুলো কত হবে? প্রথমটা কিছু নেই মানে 0, এটাও কিছু নেই মানে 0, আর এখানে কত? ৮, এখানে কত? ১২, এখানে কত? ২৬, আর এখানে ১৮, আর উপরেরটা আবার ১২। এরপরে এরপরে ডাইরেক্ট চলে যাবে তোমরা গ্রাফ গ্রাফ পেজে। ঠিক আছে? যেখানে তোমরা আঁকবে। সেটা আমরা করে রেখেছি। এখানে দেখে নাও। এটাও যেহেতু দেখো অনেক দূর থেকে শুরু হয়েছে, তার জন্য একটু ১ম এ দাগ দেওয়া হয়েছে। যাতে বোঝানো হয়েছে যে এর আগে 0 থেকে ৭০ পর্যন্ত আছে। সেম ভাবে
72.5, 77.5, 82.5, 87.5, আহ এটা হচ্ছে 92.5, এটা 97.5, আর এটা 102.5। এইভাবে আমার বিন্দুগুলো নিয়ে আমার পরিসংখ্যা দিয়ে আমার কি করা হয়েছে না বহুভুজ অঙ্কন করা হয়েছে। দেখো এখানে লেখা হয়েছে x অক্ষ বরাবর প্রতিটি 4টি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 1 একক এবং y অক্ষ বরাবর প্রতিটি 5টি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 1 একক ধরে আমাদের a b c d e f g a বহুভুজ অঙ্কন করা হয়েছে। দেখো প্রথমে আমি কি লিখেছি a b c d e f g এই পর্যন্ত তো ঠিক আছে। এবার তারপর দেখো a আবার অ্যাড করেছি কেন? কারণ এ থেকে শুরু করে এটা একটা বাহু, 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 এটা একটা বাহু। যদি এখানে শেষ হয় তাহলে এটা বহুভুজ হবে না। বহুভুজ কখন হবে? যখন এটা থেকে আবার ফিরে এতে আসবে তখন এই বাহুটা যখন যুক্ত করে তখন এটা একটা বহুভুজ হবে। ওই জন্য এখানে লাস্টে জি এ করা হয়েছে এবং এটা বহুভুজ অঙ্কন করালাম। এটা আমরা লিখে দিলাম। ঠিক আছে? এটা খুব এটাও খুব সহজ। তোমরা একটু খাতায় করে নেবে। ঠিক আছে? বিন্দুগুলো এখানে বসিয়ে দেবে। দেখো এবিসির মান আমরা এখানে বসিয়ে দিয়েছি। এবার এবিসি গুলো কোথা থেকে পাবো? যদি একদমই না জানো তার জন্য বলে দিই, এখানে এ বিন্দু কত? এ বিন্দুটা আমাদের এখান থেকে আসে 72.5 থেকে 5,0। বি বিন্দু আমাদের এখান থেকে আসে 77.5, 12। তারপরে সি বিন্দু আমাদের এখান থেকে আসে 82.5, 18। ডি বিন্দু আসবে 87.5, 12। আর ই বিন্দু আসবে আহ 92.5, 12। সরি, এটা যে 26 ছিল এটা 12। এফ বিন্দুটা কত আসবে? 97.5, 8। তারপরে আহ জি এর বিন্দুটা আসবে 102.5, 0। এই বিন্দুগুলো বসানোর পরে এই বিন্দুগুলো যুক্ত করা হয়েছে, ব্যাস। ঠিক আছে? তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে আর বন্ধুদের মধ্যে অবশ্যই করে শেয়ার করে রাখবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে থাকবে যাতে পরবর্তী ভিডিও অবশ্যই নোটিফিকেশন আগে চলে যায়। ঠিক আছে? আর যদি এই ভিডিও যদি পিডিএফ পেতে চাও তাহলে অবশ্যই করে নিচে টেলিগ্রামের লিংক দেওয়া আছে, ওই টেলিগ্রামের লিংকে জয়েন করে যাও, ওখানে আমরা পিডিএফ দিয়ে দেবো। ঠিক আছে? চলো গুড বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে থ্যাংকস।